জানো, জিনির মা বলতো ভগবান জিনিকে ছেলে বানাতে গিয়ে মেয়ে বানিয়ে ফেলেছে। কোচিংয়ের বাকি মেয়েরা যখন পুজোর সময় কার কটা জামা হয়েছে, কটা ক্লিপ হয়েছে এই হিসেবে ব্যস্ত, তখন যিনি টিউশনির পাঁচিল টপকে সাইকেল নিয়ে একবারে এই ঘাটের এসে পৌঁছতো। আদরের নৌকো বলতো। না, সেদিনই তুমি বলেছিলে আমাকে। আজকে আমি বুঝতে পারছি প্রথম দিন এই ঘাটে তোমায় কেন দেখেছিলাম। জানো অনামিকা, আমি ছিলাম একদম বইমুখ পড়ুয়া শান্তশিষ্ট লাজুক একটা ছেলে, আর আমার হাত থেকে সিলেবাসের বই ছিনিয়ে নিয়ে সাইকেলের ক্যারিয়ারে করে বসিয়ে এই ঘাটে নিয়ে আসতো অনামিকা। আমার এটা স্বীকার করতে কোনো লজ্জা নেই অনামিকা, যে আমাকে নিজের খোলস থেকে বার করেছিল জিনি। আমি ছিলাম শান্তশিষ্ট, শেলি যেমন ছিল। শেলি ছিল নাচ গান প্রেম ভালোবাসা এইসব নিয়ে ব্যস্ত, আমিও। আর জিনি ছিল সম্পূর্ণ বিপরীত, উল্টো। একে মারছে, ওর হয়ে প্রতিবাদ করছে, কোনো অন্যায় সহ্য করতে পারতো না, বেপরোয়া ছিল। ওর এই বেপরোয়া মনোভাব, কাউকে তোয়াক্কা না করা, ওর এই জেদ, ওর এই দুর্দম মনোভাব, এটাই আমাকে টানতো। ও আমাকে ছেড়ে চলে গেছে, হ্যাঁ, তাই নিয়ে আমার ওর উপর অভিমান আছে, অভিযোগ আছে। যিনি ভালোবাসতে জানতো, ওর ভালোবাসার ভাষাটা অন্য ছিল, কিন্তু গভীর ছিল। যিনি এরকম কিছু করতে পারে, এটা অন্তত আমি বিশ্বাস করতে পারবো না। কি তুমি কাঁদছো? ওই যে বললাম, এইরকম ভালোবাসা গল্পে বা সিনেমায় বা নভেলে দেখেছি। আজ তার জলজ্যান্ত নিদর্শন পেলাম। হোক না এটা হয়তো অন্য কারোর গল্প, কিন্তু এরকম ভালোবাসা যে এখনো জীবিত আছে, এটা ভাবলেই মনটা ভরে ওঠে। মনে হয় পৃথিবীটা এখনো খুব সুন্দর, এতটাও খারাপ হয়ে যায়নি। সুতো কেটে তুমি গোটালে নাটাই, আমি তো কাঙাল খুঁড়ি। বৈরী বাতাসে কি আশ্চর্য, একা একা আজও উড়ি। হেলাল হাফিজ আমিও পড়েছি। তোমার তো আবার পড়ন্ত বিকেলের রোদ গায়ে লাগলেই জ্বর আসে। চল, তোকে আর এই পড়ন্ত বিকেলের রোদে দাঁড়াতে হবে না, তোর তো আবার জ্বর চলে আসে। চল 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 চলো, এক্ষুনি চলো। কে তুমি? তুমি কি করে জানলে পড়ন্ত বিকেলে রোদ গায়ে লাগলে আমার জ্বর হয়? এই কথাটা তো একজনই জানতো। মানে আসলে আমার বাবারও এরকম হয়, তাই ভাবলাম তোমারও যদি হয়। কিন্তু এতে এত অবাক হওয়ার কি আছে? চলো।
আমার কেন মনে হচ্ছে এরকম? আজ অনামিকাকে অন্য মানুষ মনে হচ্ছে আমার। আমার খুব চেনা সেই একজন, আমার চিনি, কিন্তু কেন, কিভাবে? বিক্রম, বিক্রম তুমি চলে এসেছো। বিক্রম, ভগবান, অনামিকা তুমি বিক্রমকে খুঁজে পেলে? বিক্রম, তুমি তুমি কোথায় ছিলে? বিক্রম তো এসে গেছে, আপনারা আর চিন্তা করবেন না। বিক্রম, তুমি ঠিক আছো তো? দেখো, এর আগে বিক্রম এভাবে বাড়ি ছেড়ে চলে যাবার পর কেউ কখনো ওকে এত তাড়াতাড়ি ফিরিয়ে আনতে পারেনি। সত্যি অনামিকা, তুমি মাঝে মাঝে অসম্ভবকে সম্ভব করে দেখাও। আপনারা প্লিজ এবার একটু বিশ্রাম নিন। সারাদিন অনেক ধকল গেছে, অনেক টেনশনে কেটেছে। চলো। মহুয়া, কিছু বলবে? অনামিকা, কি হয়েছে? সবকিছু ঠিকঠাক আছে তো? ছোটদা ভাই কোথায় গিয়েছিল? সব ঠিক আছে, তুমি একটু ওপরে চলো, আমি আসছি। আদরে নেব বলতে বৈরি বাতাসে কি আশ্চর্য, একা একা আজও। কি দেখছিস? কিছু না, কিছু না। তোর অবাক লাগছে তাই না ভিক? কেন বলতো, তোরও কি অন্য কিছু মনে হচ্ছে? মানে মানে খুব চেনা চেনা লাগছে কি? ভিক, আমি তো প্রথমেই বলেছিলাম অনামিকার পক্ষে এত তাড়াতাড়ি তোর সম্বন্ধে এত কিছু জানাটা সম্ভব নয়, কিন্তু ও জানলোটা কিভাবে? আমার অবাক লাগছে, এত তাড়াতাড়ি আমার সম্বন্ধে এত কিছু জানলো। আচ্ছা, তোরা ওয়ার্কশপে কেন গেছিলি? আমি তো তোকে আগেও বলেছি, ওখানে আমাকে অনামিকা নিয়ে গিয়েছিল। কিন্তু কিভাবে নিয়ে গেছিল? ওই ওয়ার্কশপটা সম্বন্ধে তো কেউ জানে না, কোন লোককে জিজ্ঞাসা করে, ম্যাপ দেখে, হাউ, কিভাবে? কাউকে জিজ্ঞাসা করে নয়, বরং ও যখন ওয়ার্কশপে গিয়েছিল ও ভীষণ কনফিডেন্টলি গিয়েছিল। ওকে দেখে মনে হচ্ছিল ও অনেক দিন ধরে চেনে ওখানটায়। বরং ওখানে পৌঁছে যখন আমি জিসি দত্ত অ্যান্ড সানসের ওই ওয়ার্কশপটা দেখলাম, তখন আমি কিন্তু অবাক হয়েছিলাম, কারণ আমি তো জানতামই না যে ওটা ওখানে রয়েছে। ওকে কনফিডেন্ট লাগলো। আচ্ছা, তুই কি ওই চিঠিতে আমার হাতের লেখা যে নয়, তুই ওইটা প্রথমে ধরেছিলি নাকি? প্রথমে আমি ধরিনি, প্রথমে অনামিকাই বিষয়টা ধরেছিল, আমি শুধু কনফার্ম করেছিলাম। তুই কি করে কনফার্ম করলি? ভিক, তোর হাত। ভিক, আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, আমরা একসঙ্গে হোমওয়ার্ক করেছি, একসঙ্গে পড়াশোনা করেছি।
তোর হ্যান্ডরাইটিং আমি চিনব না, এটা কি করে পসিবল? এক্স্যাক্টলি মাই পয়েন্ট। তুই ছোটবেলা থেকে আমাকে চিনিস, একসাথে হোমওয়ার্ক করেছিস, একসাথে পড়াশোনা করেছিস, তুই ছোটবেলা থেকে আমাকে দেখেছিস, তাই তোর পক্ষে কনফার্ম করা যে এটা ভিকের হ্যান্ডরাইটিং নয় ইজ কোয়াইট পসিবল। কিন্তু অনামিকা যে আমার হাতের লেখার সঙ্গে কোনোভাবে পরিচিতই নয়, একটা কবিতার খাতায় একটা কবিতা দেখে টাক করে ধরে নিল এটা আমার হাতের লেখা নয়, একটু অ্যাবসার্ড না? কারেক্ট। অনামিকার পক্ষে এটা কিন্তু একটু ডিফিকাল্ট, কিন্তু আমি তাও বলবো অনামিকা সবকিছু করতে পারে, ওনার সুপার ওম্যান, ও দ্বারা কিছু ইম্পসিবল নয়। কিন্তু তোর কি অন্য কিছু মনে হচ্ছে? আমার মনে হচ্ছে বিষয়টা এত সহজ নয়। মানে কি বলতে চাইছিস তুই? মানে বিষয়টা আরো তলিয়ে ভাবার দরকার আছে। কি করে আমার সম্বন্ধে এতটা জানলো? কি করে? খাবো না আমি, খাবো না আমি। রোজ রোজ এই এক খাবার খেতে আমার ভালো লাগে না। তুই নিয়ে যা এখান থেকে, আমি খাবো না। খাবো না আমি, খাবো না বললাম না। এক কথা বারবার বলতে হয় কেন? তোর মাথায় ঢোকে না, কানে কথা ঢোকে না তোর? খাবো না আমি। এই তুই কেন এসেছিস রে আবার? তুই আবার ফিরে এসেছিসটা কেন? তুই আমাকে বল। তোর মনে নেই তোকে মেরে এখান থেকে বার করে দিয়েছিল? কিরম ভাবে মেরে বার করে দিয়েছিল তোর মনে নেই না? তোর কোনো লজ্জাও নেই না? কিভাবে কিরম ভাবে মেরে বার করে দিয়েছিল? কি করছেনটা কি ম্যাডাম? এরকম করে মেরেছিল না তোকে? তাও তোর লজ্জা হয় না বল? তাও তোর শিক্ষা হয় না? আবার এসছি। আমাকে এত সহজে এই বাড়ি থেকে না বের করা যাবে না। আপনি কি ভেবেছিলেন আমার হাত থেকে আপনি বেঁচে গেছেন? সেটা তো হয়নি। আপনার প্রিয় অনামিকা আমাকে নিজের হাতে এই বাড়িতে ফিরিয়ে এনেছে। অনামিকা নিয়ে এসেছে? আপনার প্রিয় অনামিকা। আর একবার যখন আমি এই বাড়িতে আবার চলে এসেছি, তখন তো আমি এই বাড়ি থেকে আর বেরোচ্ছি না, কিছুতেই বেরোবো না। তুই চলে যা এখান থেকে, তুই চলে যা এখান থেকে। আমি কিন্তু ভালো কথা বলছি, তুই চলে যা এখান থেকে। আমি খাবো না, আমি এগুলো কিচ্ছু খাবো না। তুই চলে যা এখান থেকে। খাবেন না তো খাবেন না। বেশি জেদ করলে না আপনাকে খালি পেটেই থাকতে হবে। এই করতে এসেছিস না তুই? আবার আমায় ওষুধ দিবি, ইঞ্জেকশন দিবি? কি ভাবছিস তুই? এসব করে শান্তিতে বাড়িতে থাকতে পারবি? ভুলে গেছিস চিনি ফিরে এসেছে। তোকে থাকতে দেবেই না এ বাড়িতে শান্তিতে, তোকে শেষ করে দেবে, তোকে মেরে দেবে। তারপর না এ বাড়ি থেকে পালানোর জন্য তুই কাঁদবি। পথ পাবি না পালানোর তুই। দে
যখন কোথাও খুঁজে পাবি না এখানে আসিস, ঠিক পাবি। এক্সকিউজ মি, আমাকে উত্তর দাও, তুমি কি করে আমার বাংলা হাতের লেখা এত ভালোভাবে চিনলে? আসলে আপনার জিনিসপত্র গোছাতে গিয়ে আলমারি থেকে এই ডায়েরিটা আমি পেয়েছিলাম, সেখানেই আপনার হাতের লেখা দেখেছি। টিউশনির পাঁচিল টপকে সাইকেল নিয়ে একবারে এই ঘাটে এসে পৌঁছতো। আদরের নৌকো গুনতো, সুতো কেটে তুমি গোটালে নাটাই, আমি তো মাতাল ঘুরি। বৈরি বাতাসে কি আশ্চর্য, একা একা আজও উড়ি। তোমার তো আবার পড়ন্ত বিকেলের রোদ গায়ে লাগলেই জ্বর আসে। চলো এক্ষুনি চলো। কি করে এত কিছু জানতে পারে অনামিকা? কি হয়েছে বিক্রম, তুমি ঘুমোওনি? কি হয়েছে, শরীর খারাপ করছে? কি হয়েছে তোমার? এভাবে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে? কি হয়েছে বলো আমাকে। না কিছু না। কে ওখানে? কেউ একটা গেল মনে হলো না? বিথিদি? না, বিথি হতে পারে না। বিথি এখন ঘুমোলে ঘরের দরজা বাইরে দিয়ে বন্ধ করে দেওয়া হয়।